ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আগের দিন আমি ক্লাস 10-এর দ্য স্নেল কবিতার 3টে স্ট্যাঞ্জা পড়িয়েছিলাম। আজকে এর সেকেন্ড পার্ট আর বাকি 3টে স্ট্যাঞ্জা আমি আজকে পড়াবো। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি ইচ্ছে হয়, নাও করতে পারো। নাও আজকে আমরা পড়াই তার পরের স্ট্যাঞ্জা। 4 নম্বর থেকে আজকে শুরু হবে। Wherever he dwells alone। মানে বলা হচ্ছে সেই স্নেলটা হোয়ার এভার, উচ্চারণটা হচ্ছে হোয়ার এভার, স্নেলটা যেখানেই ডোয়েলস কথার মানে হচ্ছে বসবাস করা, মানে স্নেল যেখানেই বসবাস করুক না কেন, হি ডোয়েলস অ্যালন, সে সবসময় একা বাস করার চেষ্টা করে। আমরা ধরো সমাজবদ্ধ জীব, আমরা সবসময় চেষ্টা করি একসঙ্গে থাকার, কিন্তু স্নেল চেষ্টা করে সবসময় একা একা থাকার। Except himself has chattels none। Except himself হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে নিজেকে ছাড়া তার হ্যাজ চ্যাটেলস নান। চ্যাটেল কথার মানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। তাহলে মানে কি দাঁড়ালো? তার কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই তার নিজের এই শরীরটা ছাড়া। এবং ওয়েল স্যাটিসফাইড, সে তাতেই বড্ড সুখী বা বড্ড খুশি। টু বি হিজ ওন হোল ট্রেজার। এখানে ট্রেজার কথার মানে হচ্ছে সঞ্চয় করে রাখা সম্পত্তি। তাহলে মানে কি দাঁড়ালো? তার নিজের শরীর ছাড়া তার আর অন্য কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, আর সে তাতেই বড্ড খুশি যে তার নিজের শরীরটাই তার নিজের সঞ্চয় করে রাখা একমাত্র সম্পত্তি। পরিষ্কার? এটা হচ্ছে এর বাইরের মানে। এবার এর ভিতরের মানেটা দেখো, তাহলে কি পেলাম আমরা? সে একা বাস করে, আর একা বাস করেই সে খুব খুশি, আর তার কোনো সম্পত্তি নেই, আর সেই জন্য সে ভীষণ খুশি, কারণ তার শরীরটাই তার একমাত্র সঞ্চয় করে রাখা সম্পত্তি। কেন এমনটা বলা হলো যে একটা স্নেল একা বাস করতে খুব আনন্দ পায়? আসলে স্নেল একটা হারমিটের মতো, একটা সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। সাপোজ একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। আমরা সবাই জানি যে নিউটন আবিষ্কার করেছিলেন 3টে ল, তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। তার যে প্রথম সূত্র, যে গ্র্যাভিটির যে থিওরিটা, সে গ্র্যাভিটির থিওরি একটা আপেল নিচে পড়ছে কেন। একটা মজার একটা ঘটনা বলি। নিউটন যখন আপেল গাছের নিচে বসেছিলেন তখন তিনি কিন্তু দেখেছিলেন যে একটা আপেল নিচে পড়ে গেল। প্রশ্ন হচ্ছে, তাহলে নিউটন তার নিজের আপেলের বাগানে এর আগে কি কোনোদিন বসেছিলেন না? এই প্রথম বসেছিলেন যেদিন তার মাথায় এরকম ধরনের আবিষ্কার এলো সূত্র? আসলে না, এর আগেও নিউটন বসেছিলেন, কিন্তু সেদিন সেরকম উঠেছিলেন না। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, নিউটন যেদিন এই সূত্রটা আবিষ্কার করলেন, মাটিতে কেন আপেলটা উপর থেকে পড়লো? আপেলটা তো উপরেও চলে যেতে পারতো। আসলে নিউটন তখন একা ছিলেন, তাই তার মাথায় এই চিন্তাটা এসেছিল। যদি সেদিন নিউটনের সঙ্গে তার আরো 2টো বন্ধু বা 3টে বন্ধু বসে ওখানে গল্প করত, তাহলে নিউটন ওই আপেলটা পড়ার সঙ্গে সঙ্গেই তার একটা বন্ধু আপেলটাকে তুলে নিয়ে এরকম ভাবে প্যান্টের মধ্যে বা জামার মধ্যে গুছে দিয়ে কচাকচ 4টে টুকরো করে নিয়ে নিউটনকে বলতো, এনে নিউটন এটা খেয়ে ফেল, দিয়ে 4 ভাগ করে খেয়ে নিত। নিউটনের মাথাতে আসতোই না আপেলটা কেন পড়লো। কিন্তু নিউটন যেহেতু সেই মুহূর্তে একা ছিলেন, তাই তার মাথায় হঠাৎ করে ক্লিক করে গেল, আপেলটা উপরে না গিয়ে নিচে পড়লো কেন। তখন তিনি আবিষ্কার করলেন গ্র্যাভিটির সূত্র। এক্স্যাক্টলি আর একটা ঘটনা বলি, তোমরা নিশ্চয়ই হেমন্ত মুখার্জির নাম শুনেছ, বিশাল বড় গায়ক। তাই হেমন্ত মুখার্জিকে একটা সময়ে রিপোর্টাররা জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা আপনি এত বড় সিঙ্গার হলেন, এর পিছনে কারো অবদান আছে? তখন তিনি হেসে বলেছিলেন, আমার একাকিত্বই আমাকে এত বড় গায়ক বানিয়ে দিয়েছে। তাহলে কথাটার মানে কি হলো? মানুষ তখনই নতুন কিছু সৃষ্টি করতে পারে যখন, তাই বলছেন যে
একটা হারমিট যেরকম ভাবে একা থাকে, স্নেলও সেরকম ভাবে একা থাকে। আসলে একা থাকলে অনেক কিছু জিনিস আবিষ্কার করা সম্ভব হয়। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে তার শরীরটাই হচ্ছে তার একমাত্র সম্পত্তি, আর সে তাতেই খুশি। কারণ তার শরীরই তার সম্পত্তি, তার ব্যক্তিগত অন্য কোনো সম্পত্তি বা সঞ্চয় করা সম্পত্তি নেই। সত্যিই তো। এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি এবং একটা সময় আমরা সবাই খালি হাতেই চলে যাব। যা কিছু সমস্যা আমাদের এই পৃথিবীতে তৈরি হয় তার একটাই কারণ, আর সেটা হলো আমাদের সম্পত্তি আছে, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবার আমরা 5 নম্বর স্ট্যান্জা নিয়ে আলোচনা করছি। ডাজ হারমিট লাইক, আর ঠিক সেই হারমিটের মতোই হিজ লাইফ হি লিভস, সে হারমিটের মতোই জীবনযাপন করে। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ব্যাঙ্কোয়েট কথার মানে হচ্ছে ভোজ। মানে ধরো আমরা যখন খাবার খাই, একা বসে টেবিলে আমাদের খেতে ভালো লাগে না। আমাদের যদি সঙ্গে কোনো বন্ধু থাকে অথবা কোনো বান্ধবী থাকে অথবা ফ্যামিলির কেউ থাকে বা ভাই বোন থাকে, তাদের সঙ্গে বসে খেতে আমাদের খুব ভালো লাগে। কিন্তু একটা স্নেল যখন খাবার খায় তখন সে কিন্তু কাউকে নেয় না। আর সেই জন্য বলছে নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, তার ভোজের সময় বা খাবার দাবার খাওয়ার সময় সে কোনো পার্টনার তার প্রয়োজন পড়ে না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, সে যদি দেখে কোনো অন্য আরেকটা সেল তার দিকে এগিয়ে আসছে, তখন সে কি করে? অনলি ফিডস দ্য ফার্স্টার, তখন সে খুব তাড়াহুড়ো করে খেতে শুরু করে দেয়। তাই লেখক আমাদের বলছেন, একটা স্নেল আমাদের একটা দার্শনিক চিন্তা দিচ্ছেন, আর স্নেলের মতো যদি আমরা এরকমভাবে জীবনযাপন করতে পারি তাহলে আমাদের জীবন সুখে ভরে উঠবে, শান্তিতে ভরে উঠবে। তাহলে একটা জিনিস ভেবে দেখো তো তোমরা, আমাদের মনে হচ্ছে না লেখক আমাদের, কবি আমাদের বলছেন যে তোমরা স্নেলের মতো স্বার্থপর হয়ে যাও? কারণ কোনো বন্ধু এলে তাকে তো ভাগাভাগি করে খাওয়ার কথা, সেখানে স্নেল তার কোনো অন্য কোনো স্নেল এলে মানে বন্ধু এলে সে ভাগাভাগি করা দূরের কথা, তাড়াহুড়ো করে খেয়ে নেয়। তার মানে নিশ্চয় স্নেলটা স্বার্থপর। ক্লিয়ার? তার মানে লেখক কি আমাদেরকে স্বার্থপর হতে বলছেন? তোমার কি মনে হয়? না, অরিজিনালি তা কিন্তু নয়। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে খুব গভীর একটা মানে আছে। একটা উদাহরণ দিই, বুঝতে পারবে। সাপোজ, সাপোজ নয়, আমি আমার নিজের লাইফেই দেখেছি এই ঘটনাটা। আমার একটা স্টুডেন্টের সঙ্গে তার ছোট্ট একটা বাচ্চা বোন একদিন এসেছিল, কারণ তার বাড়িতে তার মা ছিল না, কোথাও বেড়াতে গিয়েছিল, তাই সে সঙ্গে নিয়ে এসে বসেছিল। আমার কাছে একটা দুটো চকলেট ছিল। আমি প্রথমে তাকে একটা চকলেট দিলাম, দেওয়ার পর তারপরে আবার একটা দিলাম। সে প্রথম চকলেটটা মুখের মধ্যে ঢুকিয়ে নিল, ঢুকিয়ে নেওয়ার পর সে খাচ্ছে। আমার মধ্যে একটু বদবুদ্ধি এলো, একটু মেয়েটাকে দেখি। আমি সঙ্গে সঙ্গে বললাম, বাবু চকলেটটা দাও আমাকে, আরেকটা আছে দাও। যেই তাকে আমি চাইলাম, সঙ্গে সঙ্গে সে কি করলো, আমাকে চকলেটটা ওর কিন্তু দেওয়া উচিত ছিল, কারণ আমি ওকে দুটো দিয়েছি, কিন্তু না দিয়ে সে কি করলো, আমাকে চকলেটটা না দিয়ে দেবো না এরকম করে হাতটা টেনে নিল, দিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ছোট্ট বাচ্চা মেয়েটা বুঝি প্রচণ্ড স্বার্থপর? না, তা নয়। আমাদের বোঝার ভুল হচ্ছে। স্বার্থপর তারাই যদি আমাকে চকলেটটা দিয়ে দিত। ধরো তোমরা যদি আমাকে চকলেটটা দিয়ে দিতে, তবে মনে রেখো তোমরা ব্রেনের প্রয়োগ করছো। কারণ তোমাদের মনে হবে যে স্যার আমাকে দুটো চকলেট দিলেন, যদি স্যারকে একটা না দিই, পরে আর কোনোদিন কোনো কেক বা কোনো কিছুর পিস স্যার আমাকে দেবেন না, কারণ তোমরা গিভ অ্যান্ড টেক পলিসি ভালো বোঝো। কিন্তু ছোট্ট বাচ্চা এতটাই সরল যে সে একবারের জন্যই বোঝার চেষ্টা করলো না, আমি যদি স্যারকে স্যারেরই দেওয়া একটা চকলেট আবার ফিরিয়ে না দিই, স্যার চাইছেন তারপরেও, তাহলে হয়তো আর কোনোদিন আমাকে দেবে না। এইটুকু ভাবার মতো তার বুদ্ধি নেই, মানে সে প্রচণ্ড সরল। তার মানে লেখক বলছেন ওই ছোট্ট শিশুর মতো সরল হও, ঠিক যেমনটা একটা স্নেল হয়। পরিষ্কার? তার মানে এটা স্নেলের স্বার্থপরতা নয়, এটা স্নেলের কি, এটা তার সরলতা। তার মানে কবি বলতে চাইছেন, একটা স্নেলের মতো সহজ সরল জীবনযাপন যদি করতে পারো, তবে জীবনে তোমার সাকসেস আসবে।
দেখো 6 নম্বর স্ট্যাঞ্জায় বলা হচ্ছে হু সিক্স হিম, সিক মানে খোঁজা, মানে যে মানুষটা একটা স্নেলকে খোঁজার চেষ্টা করে মাস্ট বি ওর্স। এই যে ওর্স শব্দটা হচ্ছে ব্যাড ওর্স, ওর্স্ট। ওর্স মানে হচ্ছে খারাপের চেয়েও খারাপ, মানে যে মানুষ একটা স্নেলকে বোঝার চেষ্টা করে মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, তার অবস্থা অন্ধ মানুষের চেয়েও খারাপ। কেন? কারণ অন্ধ মানুষ সবসময় এরকম ভাবে হাতড়ে 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 পথ চলে, সে কিছু দেখতে পায় না। ঠিক সেরকমভাবে আমরা যদি একটা স্নেলকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা অন্ধ নয়, অন্ধের চেয়েও আমাদের খারাপ অবস্থা। কারণ অন্ধ তো তাও অনুমান ভিত্তিক চলতে পারে, কিন্তু আমরা একটা স্নেলকে অনুমান দিয়েও উপলব্ধি করতে পারবো না। কেন বলা হলো? একটা ছোট গল্প দিয়ে বলবো, আগে এটুকু একটু বুঝিয়ে দিই। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, বলছে একটা স্নেল এবং তার হাউস, হাউস মানে কোনটা? তার উপরের যে সেলটা, শক্ত সেলটা, তা একটা স্নেল এবং তার উপরের যে সেল, সেই সেলটা একেবারে তার শরীরের সঙ্গে টাইট করে কম্বাইন্ড অবস্থায় আছে, যেটা হচ্ছে সেপারেট করা যায় না। বলছে ইফ ফাইন্ডিং ইট, যদি তোমাদের মধ্যে কেউ এই স্নেলটাকে খোঁজার চেষ্টা করো, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাহলে তোমরা স্নেলের উপরের খোলসটাকেই দেখতে পাবে, কিন্তু স্নেলের মাস্টারকে দেখতে পাবে না। তাহলে তোমাদের মনে হচ্ছে আমরা যদি একটা স্নেলকে ধরার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, স্নেল তাহলে তার সেই ঘরের ভিতরে ঢুকে যাবে, তাই আমরা তার মাস্টারকে অর্থাৎ অরিজিনাল স্নেলটাকে দেখতে পাবো না, শুধু তার আবরণটাকে দেখতে পাবো। হ্যাঁ, ঠিকই ধরেছো, কিন্তু ধরার মধ্যে একটু ভুল আছে। দেখো ছোট্ট একটা গল্প বলি, তোমরা বুঝতে পারবে। তারপরে লেখক আমাদের যেটা বলতে চাইছেন, তোমরা বামাখ্যাপার নাম শুনেছো? এই বামাখ্যাপা বিশাল বড় একজন সাধক ছিলেন, তোমরা জানো তারাপীঠ মন্দিরে। তা সেই বামাখ্যাপা ছিলেন একটু তোমার হট টেম্পার, একটুতেই রেগে যেতেন। তা একদিন একটা ভক্ত গিয়ে বামাখ্যাপার পায়ের কাছে গিয়ে পড়ে গিয়েছেন, কারণ তিনি জানতেন যে বামাখ্যাপার কাছে আমি যা চাইবো তার আশীর্বাদে অনেক কিছুই আমার ডেভেলপমেন্ট বা উন্নতি বা ইমপ্রুভমেন্ট হতে পারে। গিয়ে তিনি বলছেন যে বাবা আমার ভীষণ এখানে ব্যথা, বুকের মধ্যে ব্যথা, ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। বামাখ্যাপা কোনো কথা বললেন না, কিন্তু সে কয়েকদিন ধরে বামাখ্যাপার পিছনে পড়ে আছে। বামাখ্যাপা ধ্যান থেকে উঠেই দেখে সে সামনে বসে আছে। একদিন এত রেগে গেলেন যে তিনি রেগে গিয়ে সেই আসন থেকে উঠে সেই লোকটার বুকে এক লাথ মারলেন। লোকটা পটাং উল্টে পড়ে গেল। যারা দেখলেন তারা মনে করলেন বামাখ্যাপার এটা করা ঠিক হয়নি, একটা লোকের বুকে লাথ মারা। যাই হোক, বামাখ্যাপা তো হন্তদন্ত হয়ে একেবারে লাফাতে লাফাতে চলে গেলেন। তার কয়েকদিন পর সেই লোকটা ডাক্তারের কাছে গেলেন, আবার ট্রিটমেন্ট করাতে গেলেন। ডাক্তার বলছেন আপনার তো আমি আর কোনো ফল্ট খুঁজে পাচ্ছি না বুকের মধ্যে। কয়েকদিনের মধ্যে দেখা গেল সেই লোকটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলো। তার বুকের ব্যথা যেন যেদিন লাথ মেরেছিল সেই দিন থেকেই তার বুকের ব্যথা সেরে উঠতে শুরু করে দিয়েছিল। ক্লিয়ার? ইয়েস। তার মানে বামাখ্যাপাকে কিন্তু বাইরে থেকে যারা দেখলো তারা ভাবলো এত বদমাইশ লোক, বেচারার বুকে ব্যথা, তারপর তার বুকে লাথ মেরে দিল। কিন্তু না, এটা হচ্ছে তার বাইরের আবরণ। কারণ তিনি যদি খুব সহজে একটা মানুষকে ধরা দেন তাহলে সবাই তার কাছে এসে হামাগুড়ি দিয়ে পড়বে, আর তাতে তার সাধনায় বিঘ্ন ঘটবে। তাই তার বাইরের এই আবরণটা হচ্ছে শক্ত আবরণ, একটা স্নেলের মতো, যেটাকে দেখে লোকে মনে করবে লোকটা প্রচন্ড কঠোর মানুষ, দুষ্টু প্রকৃতির। কিন্তু না, ওর ভিতরে লুকিয়ে আছে তার অরিজিনাল মাস্টার, তার সেই হারমিট চরিত্র, সন্ন্যাসীর চরিত্র, সেটা তার বড্ড নরম মন, আধ্যাত্মিক চরিত্র। আশা করছি পরিষ্কার হয়েছে। তাই বলছেন যারা স্নেলকে বোঝার চেষ্টা করবে তারা স্নেলের উপরের কাঠামোটাই বুঝতে পারবে, কিন্তু তার অরিজিনাল মাস্টারকে তোমরা কোনোদিন পাবে না। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ক্লিয়ার? এইবার আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম যে স্নেল হচ্ছে একটা প্রফেসরেরও প্রফেসর, অর্থাৎ ফিলোসফি সে খুব ভালো বোঝে, সে একজন দার্শনিক। ঠিক আছে? কেন বলেছিলাম? দেখো আসলে স্নেলের কাছে আমাদের অনেক কিছুই শেখার আছে। কি কি আছে দেখে নাও।
প্রথম লাইনে আমরা যেটা পেয়েছিলাম, একটা স্নেল স্টিক্স ক্লোজ, অর্থাৎ শক্ত করে আটকে থাকে। তার মানে কবি আমাদের বলতে চাইছেন, তোমরা যদি স্নেলের মতো শক্ত করে আদর্শের সঙ্গে আটকে থাকো, তাহলে জীবনে কোনোদিন তোমাদের পতন ঘটবে না। তাই আমাদেরকে স্নেলের মতো শক্তভাবে আদর্শের সঙ্গে আটকে থাকতে বলেছেন, কোনো করাপশনের সঙ্গে নয়। 2 নম্বর হচ্ছে নো ফিয়ার্স, অর্থাৎ জীবনে সাফল্য অর্জন করতে গেলে আমাদের ভয় থাকলে চলবে না। একটা কথাই প্রচলিত আছে, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নাই। 3 নম্বর হচ্ছে সেলফ কন্ট্রোলিং পাওয়ারের কথা বলা হয়েছে। তার মানে বোঝানো হচ্ছে যে একটা স্নেলের মধ্যে যেমন নিজের আত্মসংবরণ করার ক্ষমতা রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে যদি নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে, তাহলে তার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে সে শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে তার ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। ঠিক আমরাও যদি নিজেকে যে কোনো বাইরের সমস্যা থেকে গুটিয়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ি, তাহলে আমাদের কারোরই কোনো সমস্যা হবে না। তারপরে বলছে স্নেল যেরকম ভাবে ডোয়েলস অ্যালন, একা বাস করে, ঠিক সেরকম ভাবে আমরাও যদি একা বাস করতে পারি, তাহলে আমরা অনেক নিত্য নতুন জিনিস আমরা ডিসকভার করতে পারবো এবং ইনভেন্ট করতে পারবো, আবিষ্কার করতে পারবো। চ্যাটলস নান, স্নেলের যেমন কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে না, আমরাও যদি ব্যক্তিগত সম্পত্তির কথা বেশি না ভাবি এবং ওয়েল স্যাটিসফাইড হই আমাদের সেই নিজের শরীরকে নিয়ে, তাহলে আমরা সাধনায় সিদ্ধ লাভ করতে পারবো। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, আমাদের চ্যাটেলস ব্যক্তিগত সম্পত্তি থাকে বলেই আমরা কিন্তু নিজের আত্মীয় স্বজন থেকেও আজকে আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি, কারোর সঙ্গে কারো কোনো রিলেশন থাকছে না। যদিও আমরা জানি এই রিলেশনটাই হলো জীবনের শেষ কথা, সবচেয়ে বড় কথা। ক্লিয়ার? আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তাই স্নেল একজন দার্শনিকের মতো আমাদের অনেক বড় বড় শিক্ষা দিয়ে গেলেন। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওস আমি আবার তোমাদের জন্য আপলোড করব, আর 11-এর সমস্ত ভিডিওস তোমরা তো আমার কাছ থেকে পাবেই। ওকে, থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। গড ব্লেস ইউ।